দেখো আজকের পাঠ্য বিষয় যেটা সেটা হচ্ছে স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা জিনিসটা কি? স্থিতিস্থাপকতা জিনিসটা হচ্ছে এটাই, ধরো কোনো একটা বস্তুতে বল প্রয়োগ করা হলো, বল প্রয়োগ করার ফলে কি হতে পারে? সেটা দৈর্ঘ্য বেড়ে যেতে পারে, তার আয়তন পরিবর্তন হতে পারে, বা তার আকৃতি পরিবর্তন হতে পারে, অর্থাৎ যে কোনো ভাবে কিছু একটা পরিবর্তন আসতে পারে, তাই তো? এবারে পরিবর্তন যেটা আসে, কোনো বস্তুই সেটাকে মেনে নিতে চায় না, তারা কি করতে চায়? সেই অবস্থা থেকে ফিরে আসতে চায় পূর্বের অবস্থায়। এই যে ধর্মের জন্য কোনো বস্তু যখন তার আকার আকৃতি বা উভয়েরই যদি পরিবর্তন হয়, সেখান থেকে পূর্বের অবস্থায় ফিরে আসতে চায়, তাহলে সেই জিনিসটাকে বলা হয়, সেই ধর্মটাকে, বস্তুর সেই ধর্মটাকে বলা হয় স্থিতিস্থাপকতা। যেমন ধরা যেতে পারে, দেখো একটা দণ্ড নেওয়া হয়েছে, এই দণ্ডটা কি করা হলো? বল প্রয়োগ করা হলো। বল প্রয়োগ করার ফলে, এফ বল প্রয়োগ করার ফলে এর ধরো দৈর্ঘ্য বৃদ্ধি হলো এইখানে এতটা। এবার যদি আমি এই এফ বলটা এরপর আর প্রয়োগ না করি, এইখান পর্যন্ত যখন বিকৃত হয়ে গেল, এই জিনিসটাকে বলা হয় বিকৃতি, মানে যেটা পরিবর্তন হয় সেটাকে বিকৃতি বলা। তো এইখানে বিকৃত যে করা হলো, তারপর যদি আমি এফ বলটাও তুলে নিই, তাহলে বস্তুটা আবার পূর্বের অবস্থায় ফিরে আসতে চাইবে। তো যে ধর্মের জন্য কোনো বস্তু বাহ্যিক বল অপসারণ করা হলে আবার পূর্বের অবস্থায় ফিরে আসতে চায়, সেটাকে কি বলা হয়? না, সেই জিনিসটাকেই বলা হয় কি? আমাদের স্থিতিস্থাপকতা। এবার এই স্থিতিস্থাপকতা কয়েকটা, এর সম্পর্কিত কয়েকটি তথ্য আমাদের একটু জেনে রাখা দরকার। এক নম্বর কি? এক নম্বর আমরা বলতে পারি যে বিভিন্ন পদার্থ থাকতেই পারে, এটা একটা পদার্থ, এটা একটা পদার্থ। এইবারে যদি বাইরের থেকে বল প্রয়োগ করা হয়, বাইরের থেকে বল প্রয়োগ করা হলে যে পদার্থটা, বাইরে থেকে বল প্রয়োগ করা এ আর বি পদার্থের মধ্যে যে পদার্থটা মানে এর অবস্থার পরিবর্তনে বেশি বাধা দেয়, তার স্থিতিস্থাপকতা বেশি। যেমন আমরা বলতে পারি যে এ পদার্থটা যেটা আছে, এইটা যদি ধরো ইস্পাত হয়, এটা ইস্পাত, আর বি পদার্থটা যেটা, এইটা যদি হয়ে যায় রাবার, তাহলে দেখা যায় যে বল প্রয়োগ করে একটা ইস্পাতের দণ্ডকে বিকৃত করা যতটা কঠিন, তুলনামূলকভাবে বল প্রয়োগ করে একটা রাবারকে টেনে বিকৃত করা সেটা অনেক সহজ। তাহলে বলা যেতে পারে ইস্পাতের স্থিতিস্থাপকতাটা যেটা হচ্ছে রাবারের তুলনায় বেশি। অর্থাৎ এক্ষেত্রে আমরা একটা জিনিস বলতে পারি যে যে জিনিসটা, ঠিক আছে, বেশি বাধা দিচ্ছে তার স্থিতিস্থাপকতা বেশি। এইটা হচ্ছে এক নম্বর। দু নম্বর যেটা, দু নম্বরটাতে কি? দু নম্বরে আমরা একটা জিনিস বলতে পারি যে যদি কোনো একটা ধাতু, যে ধাতুর তৈরি দণ্ড বা কোনো বস্তু, সেই ধাতুটা পিওর না হয়ে, অর্থাৎ সেই ধাতুটার মধ্যে যদি কিছু অপদ্রব্য থাকে, যদি ধাতু যেটা আছে, ধাতুর সঙ্গে যদি অপদ্রব্য যুক্ত থাকে, এটা যদি যুক্ত থাকে, তাহলে কি হবে? না, স্থিতিস্থাপকতাটার পরিবর্তন হয়। এই ধাতুর যা স্থিতিস্থাপকতা আছে সেটা পরিবর্তিত হবে। তিন নম্বর কি? না, একটা ধাতুকে যদি বারবার বিকৃত করা হতে থাকে, অর্থাৎ ধরো একটা দণ্ড নিয়েছি, সেটাকে বারবার টানছি, আবার ছেড়ে দিচ্ছি, সে ফিরে আসছে, আবার টানছি, আবার ছেড়ে দিচ্ছি, সে ফিরে আসছে, আবার টানছি, আবার ছেড়ে দিচ্ছি, সে ফিরে আসছে। এইভাবে যদি বারবার বারবার ওকে বিকৃত করা হয়, তাহলে এক সময় এর মধ্যে কি আছে? একটা ক্লান্তি চলে আসে। এই ক্লান্তিটাকেই বলা হয় স্থিতিস্থাপক ক্লান্তি বা স্থিতিস্থাপক অবসাদ। স্থিতিস্থাপক ক্লান্তি বা স্থিতিস্থাপক অবসাদ, এইটা যদি চলে আসে, সেক্ষেত্রে কি হয়? না, স্থিতিস্থাপকতাটা কমে যায়।
এই ক্ষেত্রে যখনই ক্লান্তি চলে আসে তখন সেই পদার্থের স্থিতিস্থাপকতাটা কি হয় না কমে যায়। হ্যাঁ, স্থিতিস্থাপকতাটা কমে যায়। ঠিক আছে, অপদ্রব্য মেশালে সেটার ক্ষেত্রে আমরা পরিবর্তিত হয় বলি একটাই কারণে, কারণ সেক্ষেত্রে পরিবর্তন বিভিন্ন রকম হতে পারে, বৃদ্ধি বা হ্রাস দুটোই হতে পারে, সেটা নির্ভর করবে কি মেশানো হয়েছে তার উপর। 4 নম্বর কি বলা যেতে পারে, যে যদি কোমলায়ন করা হয়। কোমলায়ন জিনিসটা কি না, কোনো একটা ধাতুকে একটা নির্দিষ্ট উষ্ণতার থেকে বেশি উষ্ণতায় উত্তপ্ত করে তারপর যদি ধীরে ধীরে ঠান্ডা করা হয় তখন সেই ঘটনাটাকে বলা হয় কোমলায়ন। সেই কোমলায়ন করলে কি হচ্ছে না, কোমলায়ন যদি করা হয় তাহলে স্থিতিস্থাপকতা এটার ক্ষেত্রেও কমে। এটার ক্ষেত্রেও কমে যায়। তাহলে এই জিনিসগুলো আছে। এছাড়া আমরা কি বলতে পারি, এছাড়া উষ্ণতার উপরে কি হয় নির্ভর করে, উষ্ণতার সঙ্গে ব্যস্তানুপাতিক বলা যেতে পারে। অর্থাৎ কি হচ্ছে না, যদি উষ্ণতা বৃদ্ধি পায়, উষ্ণতা বৃদ্ধি স্থিতিস্থাপকতা হ্রাস, আবার বিপরীতটা হবে উষ্ণতা হ্রাস পেলে স্থিতিস্থাপকতা বৃদ্ধি পাবে, এটাও হবে। কিন্তু এর কি কোনো ব্যতিক্রম নেই? ব্যতিক্রম আছে। একটা কি না, ব্যতিক্রম যেটা আছে সেটা হচ্ছে কি, এর ব্যতিক্রম হচ্ছে ইনভার। যদি ইনভারের দণ্ড নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে ইনভারের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি করো বা হ্রাস করো, দুটোর উভয় ক্ষেত্রে কি হয়, তার স্থিতিস্থাপকতার কোনরূপ পরিবর্তন হয় না। তাহলে এই বিষয়গুলো গেল স্থিতিস্থাপকতা সম্পর্কিত। এইবারে স্থিতিস্থাপকতার ব্যাপারে যেটা আসছে, যে কয়েকটি বস্তু সম্পর্কে তার কাকে বলে, অর্থাৎ সংজ্ঞা টাইপেরই বলতে পারো, সেই জিনিসটা জানতে হবে। কি কি আছে না, প্রথম আমরা বলতে পারি 1 নম্বর যেটা, সেটা হচ্ছে পূর্ণ দৃঢ় বস্তু। পূর্ণ দৃঢ় বস্তু কাকে বলা হচ্ছে না, পূর্ণ দৃঢ় বস্তু হচ্ছে যে কোন বস্তু, তাতে যদি বাহ্যিক বল, যেটা বাহ্যিক বল, এই যে এফটা, এটা যদি যে কোনো পরিমাণ প্রয়োগ করা হয়, এটা যে কোনো পরিমাণ যদি প্রয়োগ করা হয়, তাতেও যদি বিকৃতিটা কি হচ্ছে না, বিকৃতি এটা যদি শূন্য হয়, ঠিক আছে, তাহলে শূন্য যদি হয় তাহলে সেটার ক্ষেত্রে কি চলে আসছে, সেই বস্তুটাকে কি বলা হচ্ছে আমাদের না, পূর্ণ দৃঢ় বস্তু। যে কোনো পরিমাণে বল প্রয়োগ করা হোক কিন্তু বিকৃতি হবে না, সেটা হচ্ছে পূর্ণ দৃঢ় বস্তু। বাস্তবে এরকম বস্তুর অস্তিত্ব নেই বললেই চলে, তবুও আমরা হিরে, ঠিক আছে, হীরা ও কাঁচ, এই দুটোকে মোটামুটি কি করতে পারি না, এই পূর্ণ দৃঢ় বস্তুর কাছাকাছি ধরতে পারি, ঠিক আছে, যদিও বাস্তবে কিন্তু হয় না বললেই চলে। 2 নম্বর যেটা হচ্ছে, 2 নম্বরটা কি, আমরা বলতে পারি পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। পূর্ণ স্থিতিস্থাপক বস্তু এটা কখন হচ্ছে না, দেখো এক্ষেত্রে যদি বাহ্যিক বল প্রয়োগ করা হলো, ধরো এটা ছিল যখন
F সমান 0, অর্থাৎ বাহ্যিক বল যখন শূন্য তখন ছিল এই দৈর্ঘ্য, যখন বাহ্যিক বল F তখন এইটা ধরো এখান থেকে এত বড় হয়ে গেছে, যখন F ইকুয়ালস টু F, যে কোনো একটা মান। এবারে আবার আমি যদি বাহ্যিক বলটা শূন্য করে দিই, সেক্ষেত্রে যদি এইটা আবার আমার এই এতটুকুর মধ্যেই ফিরে আসে, অর্থাৎ এর সাথে এই প্রথমটা যেটা আর এটা যেটা তৃতীয়টা, এই দুটো যদি 3 সমান যদি 1 হয়, অর্থাৎ যদি একদম সম্পূর্ণরূপে এটা পূর্বের অবস্থায় ফিরে আসে, তখন সেটাকে বলা হয় পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। ঠিক আছে, এরপরে দেখো এই যে বলটা প্রয়োগ করছি, অনেক বস্তুই আছে, প্রায় সমস্ত বস্তুই বলা যেতে পারে বলটা প্রয়োগ করা, কিছুটা বল প্রয়োগ করে ছেড়ে দিলে সেটা আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। কিন্তু এই বলটার মানটা যদি ক্রমাগত বৃদ্ধি করতে থাকি, তাহলে কি হবে না, একটা নির্দিষ্ট মানের বলের পর ওরা আর পূর্বের অবস্থায় ফিরে আসতে পারবে না। সেই নির্দিষ্ট মানের বলটা যেটা, সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি স্থিতিস্থাপক সীমা। স্থিতিস্থাপক সীমা, এটা দেখো স্থিতিস্থাপক সীমাটা কি না, বিভিন্ন বস্তুর ক্ষেত্রে বিভিন্ন, অর্থাৎ বিভিন্ন উপাদানের জন্য বিভিন্ন, যে এটা তার নির্ভর করছে কার উপর না, যে পদার্থ দিয়ে তৈরি, যে পদার্থটাকে বিকৃত করা হচ্ছে তার উপাদানের উপর। যদি সেই উপাদানটা বিভিন্ন হবে তখন তাদের স্থিতিস্থাপক সীমাটাও বিভিন্ন হবে। রাবারের ক্ষেত্রে যা স্থিতিস্থাপক সীমা হবে সেটা ইস্পাতের ক্ষেত্রে হবে না, দুটোর জন্য আলাদা হবে। এবার আমরা একটা জিনিস জানবো, সেটা হচ্ছে বিকৃতি। বিকৃতিটা কি? বিকৃতিটা বলা হচ্ছে যে প্রাথমিক যে আকার, আয়তন বা আকৃতি কোনো একটা বস্তুর আছে, তার সাপেক্ষে বল প্রয়োগ করার জন্য যেরকম যে আনুপাতিক পরিবর্তন হয়, সেটাকেই বলা হয় বিকৃতি। বাহ্যিক বল প্রয়োগ করার ফলে, যদি এল দৈর্ঘ্যের একটা বস্তু থাকে, ক্যাপিটাল এল, বাহ্যিক বল প্রয়োগ করার ফলে কি হলো না, এটা আরো স্মল এল দৈর্ঘ্য বৃদ্ধি পেল, এইটুকু। এটা তো ক্যাপিটাল এল আছে, এখানে এটা কি হলো, এখানে যখন f ইকুয়ালস টু 0 ছিল, এটা এখানে f ইকুয়ালস টু f, বল প্রয়োগ করার ফলে কি হলো, এটা স্মল এল বৃদ্ধি পেল। তাহলে এখানে আনুপাতিক বৃদ্ধি কত হলো, l বাই l। তাহলে এইটাকে বলা হয় একটা বিকৃতি। একই রকম ভাবে আমরা বলতে পারি, মনে হয় কোনো একটা আয়তন নিচ্ছি, এই আয়তনটা বৃদ্ধি পেল, তো ধরো এখানে আয়তন ছিল আগে কত, ভি, আর এই বড় আয়তনটা কত হলো, ভি প্লাস স্মল ভি, অর্থাৎ বৃদ্ধি কত হলো, স্মল ভি। তাহলে সেক্ষেত্রে বৃদ্ধি স্মল ভি বাই আগের আয়তন, এটাকেও বলা যেতে পারে একটা বিকৃতি। যখন বল প্রয়োগ করার ফলে শুধুমাত্র দৈর্ঘ্য বরাবর বৃদ্ধি বা হ্রাস হয়, তখন আমরা যেটা পাচ্ছি, এই দৈর্ঘ্যের বৃদ্ধি বা হ্রাস বাই প্রাথমিক দৈর্ঘ্য, এটাকে বলা হয় অনুদৈর্ঘ্য বিকৃতি। এটাকে বলা হয় অনুদৈর্ঘ্য বিকৃতি। এরপর আমরা একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে পীড়ন। পীড়নটা কি না, বাইরে থেকে বল প্রয়োগ করা হলো একটা বস্তুতে, প্রথমে F ছিল, F শূন্য, তখন এটা, যখন F সমান F করে দিচ্ছি তখন হচ্ছে এইটা। এইবার এইটা আবার ফিরে আসতে চাইছে, তো তাহলে এ আবার যদি পুনরায় আগের অবস্থায় ফিরে আসে, তাহলে সেই ফিরে কে আনছে কে এই আগের অবস্থায়, নিশ্চয়ই এই বাহ্যিক বলটা প্রয়োগ করার সাথে সাথে এইখানে ভেতরের দিকে, এর বিপরীত দিকে একটা প্রতিক্রিয়া বল, যেটা আভ্যন্তরীণ বল, এই পদার্থটার ভেতরে একটা সৃষ্টি হচ্ছে। তাহলে এই অভ্যন্তরে উদ্ভূত প্রতিক্রিয়া বল হচ্ছে এইটা, যেটা হচ্ছে কি বাহ্যিক বলের সাথে সমান। তাহলে এই উদ্ভূত প্রতিক্রিয়া বল বস্তুটার প্রতি একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে
যতটা উদ্ভূত প্রতিক্রিয়া বল হয় সেটাকে বলা হয় পীড়ন। অর্থাৎ আমরা কি বলতে পারি না পীড়ন সমান কি হচ্ছে না উদ্ভূত প্রতিক্রিয়া বল বাই কি হচ্ছে বস্তুর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এইটা হচ্ছে পীড়ন। এইবার কিন্তু পীড়নের যখন আমরা পরিমাপ করি বা অঙ্কের ক্ষেত্রে যখন ব্যবহার করব সেই ক্ষেত্রে কি করব আমরা তো প্রতিক্রিয়া বলটা এমনি আলাদাভাবে মাপতে পারি না কোনো কিছু, সেই জন্য কি আর কিন্তু আমরা জানি যে প্রতিক্রিয়া বলটা কি হয় প্রযুক্ত বলের সমান এবং বিপরীত। তাই সেই ক্ষেত্রে আমরা পীড়ন কিন্তু বাহ্যিক এটা প্রযুক্ত বল হিসাবেও নিই। প্রযুক্ত বল উপরে বাই নিচে এই জিনিসটাই চলে আসছে এখানে বস্তুর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। অর্থাৎ উদ্ভূত প্রতিক্রিয়া বলের জায়গায় আমরা প্রযুক্ত বলটা নিয়ে নিই, কিন্তু পীড়ন হলো উদ্ভূত প্রতিক্রিয়া বল বাই বস্তুর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, যদিও তার পরিমাপটা আমরা প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল করেও করে থাকি। এইবারে যখন কোন বস্তুর মধ্যে অনুদৈর্ঘ্য বিকৃতি হবে তখন বস্তুর মধ্যে যে পীড়ন হবে সেটাকে আমরা বলি কি অনুদৈর্ঘ্য পীড়ন। এরপর আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে হুকের সূত্র। হুকের সূত্রটা কি হচ্ছে না স্থিতিস্থাপক সীমার মধ্যে কি আসছে না পীড়ন বিকৃতির সমানুপাতিক। পীড়নটা হচ্ছে বিকৃতির সমানুপাতিক। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি পীড়ন বাই বিকৃতি সমান ধ্রুবক। এই ধ্রুবকটিকে বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক। স্থিতিস্থাপক গুণাঙ্কগুলো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম নাম দেওয়া হয়। যেমন একটা বলা হচ্ছে ইয়ং গুণাঙ্ক। কখন বলা হচ্ছে না কোন বস্তুর মধ্যে বল প্রয়োগ করার জন্য যদি তার শুধু দৈর্ঘ্যের বিকৃতি হয়, অর্থাৎ কি না অনুদৈর্ঘ্য বিকৃতি হয়। এটা এল ছিল, তাহলে এখানে স্মল এল বিকৃতি হয়েছে এফ বল প্রয়োগ করার ফলে। এই যে তার বা যাই কিছু না হয়েছে এর যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা এ নিই তাহলে সেক্ষেত্রে এই তারটার ক্ষেত্রে এল বিকৃতি হচ্ছে শুধু দৈর্ঘ্য বরাবর বিকৃতি, এটা হচ্ছে অনুদৈর্ঘ্য বিকৃতি। এবং পীড়নটা কি হবে এই বল বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটা হবে অনুদৈর্ঘ্য পীড়ন, কারণ অনুদৈর্ঘ্য বিকৃতির জন্য সেই পীড়নটা উদ্ভূত হচ্ছে। তাহলে ইয়ং গুণাঙ্ক y সমান আমরা কি লিখতে পারি না অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। এটা লেখা যেতে পারে কি অনুদৈর্ঘ্য পীড়নটা হচ্ছে F বাই A আর এইদিকে লিখে দিই এটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে F বাই A ডেল L বাই L। তাহলে এটা হচ্ছে ইয়ং গুণাঙ্ক। স্প্রিং এর ক্ষেত্রে কি হচ্ছে ধরুন একটা প্রাথমিক স্প্রিং এটা নেওয়া হচ্ছে, এখানে কোনো বল প্রয়োগ করা হয়নি। এবার F বল প্রয়োগ করা হলো, করে এটার দৈর্ঘ্য বৃদ্ধি কতটা হয়েছে x। তাহলে এই অবস্থায় যখন x দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে
তখন কি হচ্ছে, এর মধ্যে তো একটা প্রতিক্রিয়া বলেরও সৃষ্টি হয়েছে, এই যে Fe, তাহলে এটা প্রতিক্রিয়া বল, সেটা হচ্ছে কি F এর সাথে সমানই হবে। এইবারে হুক যেটা বলেছিলেন যে এইসব ক্ষেত্রে যখন স্প্রিং এর ক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি হয় তখন কি হচ্ছে না, এই যে প্রযুক্ত বলটা সেটা সমানুপাতিক হয় কার সাথে, না এই প্রসারণ যেটা হচ্ছে তার সাথে, এটা প্রসারণ যেটা হয় তার সাথে সমানুপাতিক। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, F ভ্যারিজেস kx। কিন্তু এই অবস্থাতে যেটা বললাম যে যখন এটা পুরোপুরি টানা অবস্থায় আছে তখন কি হচ্ছে, F সমান হয়ে যাবে Fe, কিন্তু বিপরীত দিকে। তাহলে Fe সমান আমি কি লিখতে পারি, মাইনাস F দিকটার জন্য। তাহলে এইটা সমান আমরা কি লিখে দেবো, মাইনাস kx। তাহলে এই যে Fe সমান যেটা আসছে মাইনাস kx, এখানে এই kটা যেটা, এই kটাকে বলা হয় স্প্রিং কনস্ট্যান্ট বা স্প্রিং এর বল ধ্রুবক। এটা হচ্ছে কি না বল ধ্রুবক, স্প্রিং এর ক্ষেত্রে বল ধ্রুবক বলা হয় একে। এইটাই হচ্ছে স্প্রিং এর বল ধ্রুবক। তাহলে এখান থেকে বল ধ্রুবক যদি বলতেই হয়, এখানে মাইনাসটা শুধুমাত্র দিকটা বোঝানোর জন্য যে যেদিকে বলটা প্রত্যানক বলটা কাজ করছে প্রসারণটা তার বিপরীত দিকে হয়েছে। তাহলে এমনি যদি আমি মান হিসেবে লিখি, Feটাকে Fe লিখলাম, তাহলে F সমান kx চলে আসছে। যদি মান হিসেবে লিখি দিকটার জন্য না আনি, সেখানে k সমান কত আসছে, F বাই x। এবার x টা যদি 1 হয়, এটাকে যদি 1 করে তাহলে k সমান f। তাহলে একক প্রসারণের জন্য, একক দৈর্ঘ্য বৃদ্ধির জন্য, স্প্রিং এর একক দৈর্ঘ্য বৃদ্ধির জন্য যতটা বল প্রয়োগ করতে হয় সেটাই হচ্ছে স্প্রিং এর বল ধ্রুবক।